আজকে আমাদের লেকচার 3, টেকনিক্যালি লেকচার 3 হচ্ছে যে আমাদের আজকে আলোচনার বিষয় বিভিন্ন অঙ্ক। So, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে মূলত পড়াশোনা করেছি যে আমাদের কুলম্বস ল কিভাবে কাজ করে। এই যে আমাদের কুলম্বস ল, আমরা কুলম্বস ল দেখে এসেছি আমাদের লাস্ট ক্লাসে। এখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্ক টঙ্ক শিখবো যে আসলে কুলম্বস ল থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে। সো কুলম্বস ল থেকে ম্যাথ গুলো করার জন্য আমরা একটা আস্তে আস্তে আমরা ইজি ইজি ম্যাথ গুলো থেকে শুরু করি, দেন আমরা কঠিন কঠিন ম্যাথ গুলোতে যাবো। হ্যাঁ, আসেন ম্যাথমেটিক্যাল প্রবলেম, বা যেটাকে আমরা বলি গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা। So, গাণিতিক সমস্যার হচ্ছে যে প্রথম কনসেপ্ট, কোয়েশ্চেন নাম্বার 1, +5 কুলম্ব ও -6 কুলম্বের দুটো চার্জ পরস্পর 5 মিটার দূরত্বে আছে। যদি তাদের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়, তবে তড়িৎ বল তড়িৎ বলের কিরূপ পরিবর্তন আসবে। And distance is made thrice, then what sort of change occurs in force? ঠিক আছে, দেখেন খুবই সিম্পল জিনিস। +5 এটা, -6 এটা, ঠিক আছে। আর এখানে আছে যেটা 5 গুণ হয়েছে, মানে 5 মিটার। তো আমরা ফার্স্টে F1টা বের করি, মানে ফার্স্ট কেসে এফ কত। যদি আমরা জানি সি Q1 Q2/d²। সি হচ্ছে 9 × 10⁻⁹, এটা হচ্ছে +5, এটা -6 বাই d² হচ্ছে আমাদের এখানে 5²। কত আসে বাচ্চারা? আজকে কিছু একটা আসে আর কি। অন দি আদার হ্যান্ড, যদি আমাদের দূরত্বকে 3 গুণ করা হয়, তাহলে এফ প্রাইম ঠিক আছে। এই তো আমাদের এইভাবে হচ্ছে যে বের করে আনলে বোঝা যাচ্ছে যে একটা আরেকটা 3 গুণ হবে, মানে 9 গুণ হবে। সো এফ প্রাইম বাই এফ
9 গুণ। ঠিক আছে, ক্লিয়ার? মাথায় থাকবে? কারো কনফিউশন আছে বুঝতে? সোজা না জিনিসটা একদমই। ইজি ম্যাথ দিয়ে স্টার্ট করলাম আর কি, জাস্ট টু ওয়ার্ম আপ করার জন্য আর কি। ওয়ার্ম আপ শেষ, এখন আসলে কঠিন ম্যাথে যাই আমরা। সবার ডান? ওকে, জি ভাইয়া। ওয়ার্ম আপের দিন শেষ, এখন হচ্ছে কঠিন ম্যাথে আসবো। দেখেন, এবার আমাদেরকে বলা হচ্ছে ম্যাথ নাম্বার 2 তে প্রশ্ন হচ্ছে +5 কুলম চার্জটি, +5 কুলম সোলার বল কত উচ্চতায় ভাসতে থাকবে? At what height will this ball float? এটা একটা বল যেটা উপরে ভাসতেছে, বলছে যে এইটার একটা চার্জ হচ্ছে +5 এবং নিচে আছে +7। বলা হয়েছে কত উচ্চতায় এটা ফ্লোট করবে, এটা তোমাকে বের করতে হবে। কিভাবে করবেন, কারো কোনো কনসেপ্ট বা আইডিয়া? ওই বস্তুটা যতটুকু উচ্চতায় মানে ওর উপর ওর ওজনের সমান বল ক্রিয়া করতেছে। আচ্ছা, ওজনের সমান বল ক্রিয়া করছে, আর কারো কোনো আইডিয়া? আচ্ছা, ওর আইডিয়াটা একদম কারেক্ট আর কি, ঠিক আছে। আইডিয়াটা হচ্ছে কিছুটা এরকম, এই যে আমাদের বলটা আছে, আমরা বলছি দুইটি কণার মাঝখানে বিকর্ষণ বল আর হচ্ছে ওজন সমান। এক্স্যাক্টলি, অলওয়েজ রিমেম্বার যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে অ্যাট ইকুইলিব্রিয়াম বলে, এটাকে আমরা কি বলি? ইকুইলিব্রিয়াম। যদি কোনো একটা বস্তু ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, ইকুইলিব্রিয়াম পজিশনে থাকা মানেই হচ্ছে ওর উপর যে নেট ফোর্স, এটা মানে কি, যে এটা মানে সামেশন অফ ফোর্স, ওর উপর সামেশন অফ ফোর্স হচ্ছে 0। ইকুইলিব্রিয়াম থাকা মানে কি? সামেশন অফ ফোর্স 0। তাহলে এখন এই বস্তুটা অবশ্যই কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে থাকা মানেই হচ্ছে আমাদের এই জায়গায় যেটা হবে, এফ জি মানে ডিউ টু গ্র্যাভিটি আর এফ সি ডিউ টু হচ্ছে যে চার্জ শুড বি ইকুয়াল। তাহলে আমরা জানি এখানে হচ্ছে এম জি আর এখানে কি হবে, সি ইন্টু Q1 Q2/d²। তাহলে এম হচ্ছে 0.002, জি হচ্ছে 9.8, ঠিক আছে, এটা গেল। আর এইচ স্কোয়ার কত? আচ্ছা, এটা গেল, এটার মধ্যে চলে আসছে, এটা 1/h²। এখন এখান থেকে ক্যালকুলেশন করে দেখেন কত আসে। কারো কি বুঝতে সমস্যা আছে? কারো মনে হয় না বুঝতে সমস্যা আছে। সোজা জিনিস, না থাক মানে কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করেন। এই ম্যাচে কে কে বুঝেন নাই? সবাই বুঝছেন? বাহ, ভেরি গুড, আপনার সবাই তো বেশ স্মার্ট। তাহলে আমরা আগে থেকে। ভাইয়া, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, শিওর, বলো। ভাইয়া, আমাদের এই জায়গায় গ্র্যাভিটেশনাল ফোর্স তো ডাউনওয়ার্ড কাজ করতেছে, তাহলে ইকুইলিব্রিয়ামটা কিভাবে পসিবল হয় দুটার সাথে? এটা নিচের দিকে আসতেছে, আর তুমি বিকর্ষণ বল বা রিপালশন ফোর্সের কারণে উপরের দিকে যাচ্ছে এটা, তাহলে দুইটা দুই দিকে ওকে। না।
ওকে ভাই, বুঝেছি। ঠিক আছে। Okay, সবার ডান, আমরা আগাতে পারি? ওকে, আমরা আগাইলাম। ম্যাথ নাম্বার 3। ওকে, ম্যাথ নাম্বার 03-তে কি হবে? 03-তে লেখেন 200 নাকি 300? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এভাবে করা দরকার না, আমরা নর্মালি করি। তার উপর প্রযুক্ত মোট বল 0 হবে। ইংলিশ ভার্সন লেখেন where should we put the +2 coulomb charge so that total force upon it will be 0? লিখেছি সবাই? প্রশ্ন লিখবেন। সবার হয়েছে? আচ্ছা, সবার তোলা শেষ। এখন বাচ্চা এটা কিভাবে করা যায়? এই মানে চার্জটা মাস্ট বি সামওয়্যার, এখানে 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 যে কোনো এক জায়গায় থাকতে হবে, যেন হচ্ছে যে এটা টোটাল চার্জটা 0 হয়। সো কিভাবে করা যায় দেখো, টেকনিক্যালি এই যে চার্জটার কথা বলছি, এই চার্জটা যে কোনো এক জায়গায় আসবে, তাই না? ধরে নিলাম আমরা চার্জটা হচ্ছে আম, এরকম কোন একটা পজিশনে হচ্ছে যে 0। ধরলাম এটা এক্স, এটা 10 - x। তাহলে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু, সরি, এফ ইজ ইকুয়াল টু সি। মেন কথা হচ্ছে আমাদের এই জায়গায় এখানে একটা F1 কাজ করছে আর এদিকে একটা F2 কাজ করছে, দুইটা দুই দিকে, তাই না? একটা F1 এদিকে আর একটা F2 এদিকে। F1 এবং F2 এই দুইটার যোগফল আবার 0 হইতে হবে। আমরা বলছি F1 ফার্স্টে। F1 হচ্ছে আমাদের সি ইন্টু 5 × 2 / x², আর F2 টা হবে সি ইন্টু 2 × 6/10 - x²। অফকোর্স এই দুইটা সমান হইতে হবে, বিকজ এই দুইটা সমান হলেই দুইটা বন্ধু যদি দুইজন মানে একজনকে সমান ভাবে হচ্ছে দুই দিকে টানে, তাহলে অফকোর্স সে হচ্ছে যে 0 অবস্থায় থাকে, অর্থাৎ তার কোনো সরণ টরণ হয় না। সেই হিসাবে আমরা বললাম যে F1 ইজ ইকুয়াল টু F2 প্রশ্ন মতে।
এখান থেকে এটা এখন সলভ করবা। যারা সলভ করতে পারো না, ক্যালকুলেটর সবাই সলভ করতে পারেন, এটা শিখেছেন কিভাবে ক্যালকুলেটর করতে হয়? কেউ না পারলে সেটাও বলতে পারেন যে না ভাই আমি শিখি নাই। সবাই জানেন? ভাইয়া এক্স এর মান আসে 4.77 মিটার। কত আসে? 4.77 মিটার। আচ্ছা, তাহলে এক্স মানে 4.77 মিটার। আচ্ছা, done। সবার হয়েছে? সবার ডান, আমরা আগাইতে পারি? জি ভাইয়া। ওকে। ওকে, ডান। মাম, ওকে। ওকে, এটা ডান। 4 নাম্বার ম্যাথে যাই। ওকে, এটা হয়েছে। এটা হলে আমরা পরেরটাতে আগাই। 4 নাম্বার ম্যাথে লেখেন। ওকে, সবাই লেখেন। আস্তে। মোট বল কত? অবিদ্যুতে +2 কুলম্ব চার্জের উপর মোট বল কত? ঠিক আছে। আচ্ছা, লেখেন ফাইন্ড দি টোটাল ফোর্স। তবে এখন এই ম্যাথটা কিভাবে করা যায়? এনিওয়ান হ্যাজ এনি আইডিয়া কেমনে করা যায় ম্যাথটা?
দেখেন এখানে চারটা কিন্তু হচ্ছে যে আশেপাশে দিয়ে হচ্ছে যে আপনার চার্জ আছে, কিভাবে কি করবেন? ভাইয়া এটা পারবো আমি। কিভাবে পারবেন বলেন শুনি। ভাইয়া এটা একটা বর্গ, প্রথমে একটু পরিচয় দিলে ভালো হতো, যেমন এবিসিডি বর্গ, তাহলে বুঝাইতে সুবিধা হতো। হ্যাঁ, বর্গ বর্গ তো দেওয়াই আছে, 2 মিটার 2 মিটার বর্গ। না, স্কোয়ার। মানে এবিসিডি বললে বুঝাইতে সুবিধা হতো, সেটা বলছি। দিলাম এটা এবিসিডি, এবার বলেন। যেহেতু এটা বর্গ, তাহলে ওর কর্ণের দৈর্ঘ্য 2√2 মিটার। এখন ও বিন্দু হয়েছে কর্ণের মধ্যবিন্দু, তাহলে উভয় পাশে হয়েছে √2 মিটার √2 মিটার। এখন বি বিন্দুতে -3 কুলম, ডি বিন্দুতেও -3 কুলম। দূরত্ব সমান, তাই কাজেই ও বিন্দুতে কোনো বল অনুভূত হবে না। কাজেই এ আর সি সাপেক্ষে যদি ও বিন্দুর মানে বলটা হিসেব করি তাহলেই হবে। ওকে, এনিওয়ান এলস? আর কারো কোনো আইডিয়া? আচ্ছা, সো টেকনিক্যালি আমাদের এই জায়গায় যদিও চারটা দেওয়া আছে, আসলে আপনার দিন শেষে ও যেটা বললো দুইটাই হচ্ছে যে মেইন, এ আর সি পয়েন্ট। এই দুইটা নিয়ে আসলে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কেন? বিকজ আমরা দেখেন এই চার্জটাকে এই বরাবর টানতেছে, এই চার্জটাকে এই বরাবর টানতেছে, দুইজন মিলে যে চার্জটা টানছে তার এখানে জিরো হয়ে যায়। তো আমাদের এই বরাবর আসলে ওর কোনো মুভমেন্ট নাই। যা ফোর্স ওর অ্যাপ্লাইড হয় সেটা হচ্ছে এই বরাবর, একজন এইদিকে পুশ করতেছে আরেকজন এই দিক বরাবর পুশ করতেছে, দুইটা মিলাই হচ্ছে তাদের একটা টোটাল মানে ভ্যালু চলে আসতেছে। তো কিভাবে আমরা এটা বের করতে পারি? খুবই সোজা জিনিস, দেখেন। প্রথমে আমরা লিখে দিব ঠিক আছে, এটা গেল। তাহলে এ ও সি বিন্দু দ্বারা চিন্তা করে দেখো, প্রথম হচ্ছে এফ এ যদি আমরা বের করি, এটা কত হবে? এটা আমরা আগে সবাই জানি, 2√2 মিটার। 2√2 মিটার টোটালটা হলে এটা হচ্ছে জাস্ট √2 মিটার, তাই না? যারা এটা বুঝেন নাই তাতে একটু বুঝাই দিই। এটা 2, এটা 2, তাহলে এটা অতিভুজ না? তাহলে √2² + 2², তাহলে √ কত আসে? √8, তাহলে 2√2। বাট 2√2 যদি করো তাহলে সেখানেও তো তোমার হচ্ছে যে টেকনিক্যালি আবার এটার অর্ধেক, অর্ধেক হলে আবার কত চলে আসবে? জাস্ট √2। সো এখান থেকে আর কি আমরা এখানে নিয়ে আসছি। যে না বুঝেন আমি লিখে দিই, সমস্যা নাই। ঠিক আছে, বুঝতে পারছি। এফ এ আর এফ সি বের করলাম। এখন চিন্তা করে দেখো, এফ এটা হচ্ছে এই বরাবর, এফ সিও এই বরাবর, তাহলে এই দুইটা কি কাটাকাটি হবে না? যেহেতু দুইটা দুই মানে দুই ডিরেকশনে। তাহলে এত নিউটন ফোর্স দিবে, এবং সেটা কোন দিকে যাবে লিখে দিতে হবে। সি থেকে এ বরাবর, সি থেকে এ বরাবর, বা ফ্রম সি টু এ। বুঝতে পেরেছি? এইভাবে হচ্ছে আমাদের ফোর্সটুকু যাচ্ছে। আমরা সবাই বুঝতে পারলাম ম্যাথটা কিভাবে আসবে এবং কিভাবে সলভ করতে হবে। এটা কিন্তু একটু অ্যাডভান্স ম্যাথ, এই টাইপের ম্যাথ আপনার আগে পরে করেন নাই, সেটা একটু অ্যাডভান্স ম্যাথ। ঠিক হয়েছে সবার? ওকে, নাইস।
এখন আপনাদেরকে আমি কি এটা পড়িয়েছিলাম যে দুটো বস্তু মানে চার্জ যদি হচ্ছে যে আলাদা আলাদা থাকে তখন তাদের যোগফল কিভাবে হয়? পড়াইছিলাম এটা? ওই যে এই যে আপনাদের পড়াইছিলাম তাই না, কিউ অ্যাভারেজের ম্যাথ করেছিলাম না? কিউ অ্যাভারেজ মনে আছে? তো এখন এই কিউ অ্যাভারেজের দুটো পার্ট আছে, অর্থাৎ যদি মনে করো যে তোমার দুটো ভিন্ন ভিন্ন চার্জিত বস্তু থাকে, তাদেরকে তুমি অ্যাটাচ করাও, তো তাদের মধ্যে কারেন্ট ফ্লো হয় বা কারেন্টের কন্ডাকশন হয়। সেই কন্ডাকশনের পরে আমরা জানি তাদের একটা অ্যাভারেজ হচ্ছে যে চার্জ চলে আসে। তো সেই অ্যাভারেজ চার্জটা বের করার ক্ষেত্রে দুই টাইপের ম্যাথ আছে, তো আমরা এখন দুই টাইপের ম্যাথ একটু সলভ করবো। দেখাই দিই, হ্যাঁ দেখেন কত কিছু করে ফেলছি আমরা। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এটা করার পরে চলে আসবো হচ্ছে যে ওই চার্জে, তাই না? লিখে ফেলেন +5 ও -7 কুলম এর দুটো চার্জ, দুটো বিন্দু চার্জ পরস্পর 2 মিটার দূরত্বে আছে। তাদের স্পর্শ করে আগের অবস্থানে রাখা হলো। বলের পরিবর্তন নির্ণয় করো। আর kept 2 মিটার apart. Find the change in force. Find the change in force. এখন আপনাকে ফোর্সের চেঞ্জ বের করতে বলছে, কেমনে করবেন আসেন দেখি। আমাদের এখানে একটা চার্জ আছে, ভালো করে বুঝুন, একটা পয়েন্ট চার্জ। কি বলছি? 2 পয়েন্ট চার্জেস। বিন্দু আধান বা পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমাদের কোনো কি নাই, তাদের কোনো ফিজিক্যাল হচ্ছে যে স্ট্রাকচার নাই। তো ফিজিক্যাল স্ট্রাকচার না থাকলে তো কোনো সমস্যা নেই। আমাদের দিন শেষে কাহিনী কি হবে? কাহিনী হচ্ছে আমাদের এখানে একটা পয়েন্ট আছে, এখানে আরেকটা পয়েন্ট আছে, মনে করেন এই দুটো পয়েন্টের মধ্যে চার্জ রাখা আছে, একটা +5 আর একটা -7। তাহলে যদি দুটো 2 মিটার ডিস্টেন্সে থাকে, আমরা এখন কি করব? আমরা এই দুটোকে হচ্ছে যে মানে বের করবো আর কি ফোর্স। তাহলে F = C Q1 Q2/d²। এভাবে আসবে 2²। তাহলে যদি সেটা হয়ে যায়, সেখান থেকে আমাদের একবার একটা ফোর্স চলে আসবে, আমরা এটা জানি। এখন আমাদের বলা হয়েছে আমরা দুইটাকে টাচ করে ছেড়ে দিছি, ঠিক আছে? আফটার টাচ, টাচ করে ছেড়ে দিলে তাদের মধ্যে এখন কি ঘটবে? আমরা জানি ইলেকট্রিক কন্ডাকশন ঘটবে। ইলেকট্রিক কন্ডাকশন ঘটলে আসলে তাদের চার্জটা কি এখন অ্যাভারেজ হয়ে যাবে না? আপনার এটা পড়িয়েছিলাম আমি যে কিউ অ্যাভারেজে আমরা চলে আসবো। কিউ অ্যাভারেজটা কিভাবে করে?
Q1 প্লাস Q2/2। তাহলে আমাদের এখানে +5 -7/2, তাহলে কত আসে? তাহলে আমাদের এখানে চলে আসবে -2/2, তাহলে -1 কুলম্ব। যদি -1 কুলম্ব হয়ে যায় তাহলে তাদের এখানে এখন আমাদের নতুন যে মানে ফোর্স আসবে আফটার টাচিং, দেখেন এত নিউটন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিস্টেম। ক্লিয়ার হয়েছে? শর্ট হয়েছে? সবার ডান? আমরা আগাতে পারি? জি ভাইয়া। ওকে, সবার ডান, তাহলে আমরা আগাই। আমরা এখন যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে যে একটু মানে ভালো লেভেলের অ্যাডভান্স, মানে আমরা তো নর্মাল অ্যাডভান্স দেখছি, এটা হচ্ছে আরো টাফ লেভেলের অ্যাডভান্সড। সো একটু ভালো করে ম্যাথটা করবেন। দেখেন ম্যাথ নাম্বার 6। মানে মোটামুটি আপনাদেরকে যা যা করাই দিচ্ছে এরপর আর কোনো ম্যাথ ট্যাথ বাকি নাই সেরকম। এরপরও যদি ম্যাথ বাকি থাকে কিছু করার নাই আমার। সো আসেন আমরা ম্যাথ নাম্বার 6 এ চলে যাই। আর তো সমস্যা নেই, বুঝতে সমস্যা হয়েছে? এই কয়টা ম্যাথ মানে ম্যাথ একটারও প্রবলেম হয়েছে মানে বুঝতে তো প্রবলেম হয় না? হয়েছে? হয়নি? আচ্ছা, না হলে আসলে চলে আসি। আমাকে ব্যাসার্ধ দেওয়া আছে বা রেডিয়াস দেওয়া আছে 0.5 মিটার। আমার Q1 অর্থাৎ চার্জ দেওয়া আছে 100 কুলম, এবং আমাদের এই এটার সাথে একটা বস্তু কানেক্ট করা আছে। আচ্ছা, এইভাবে দিলে তোমরা আবার ভাবো উপরে নিচে আছে না, এইভাবে দিই। ঠিক আছে, লিখেছি। কেন মাইনাস করা হলো না? কোন জায়গায় ম্যাথ ম্যাথ মাইনাস করছি? কোন জায়গায় মাইনাস করা হয়নি? কোন জায়গায় মাইনাস করা হয়নি? আগের ম্যাথের কথা বলছি। হ্যাঁ, এই যে মাইনাস কথা, এটা নাকি তার আগেরটা? এটার কথা বলছো? কোনটাতে মাইনাস করার কথা বলছো? 4 নম্বর ম্যাথ, 5 নম্বর ম্যাথ? বুঝতেছি না আসলে। 4 নম্বর ম্যাথের কথা বলছি। তো মাইনাস তো করেছে যে FC - FA করেছে তো।
নাকি এটার কথা বলছো যে -3 নিয়ে কেন কাজ করা হয়নি, এটা কথা জিজ্ঞেস করছো? বলো তো। মানে তোমার কোয়েশ্চেনটা বুঝতে পারতেছি না, মাইনাস করা হয়নি কোনটা মাইনাস করা হয়নি? আমি তো জিজ্ঞেস করিনি, কি জিজ্ঞেস করলো? উইলসন জিজ্ঞেস করছে আগের ম্যাচটাতে কেন করা হলো। আচ্ছা সমস্যা নেই, ওকে। ওকে, এটা Q1 Q2 গেল। এখন এটা হচ্ছে যে বলা হয়েছে আমাদের সবকিছু এখানে ইনফরমেশন দেওয়া। কোয়েশ্চেনটা হচ্ছে কিছুটা এরকম, দেখেন। বলা হলো এ ও বি এর মধ্যে, এটা এ এটা বি, এ ও বি এর মধ্যে তড়িৎ সংযোগ দেওয়া হলে চার্জ আদান প্রদান শেষ হলে তাদের মধ্যকার বলের পরিবর্তন কি হবে? কে বলতে পারবেন ম্যাথটা কিভাবে করতে হয়? কি মনে হয় কিভাবে হবে? বলেন, এনিওয়ান? ভাইয়া প্রথমে ওদের মধ্যবর্তী দূরত্বটা বের করব, যেহেতু মানে ভরকেন্দ্র থেকে দূরত্বটা হিসাব করা হবে। তারপরে তো সূত্র দিয়ে বল হিসাব করব। তারপরে তড়িৎ সংযোগ দেওয়ার পর মানে প্রথমে আমরা এই আহ চার্জ ঘনত্বটা বের করব, তারপর চার্জ ঘনত্বের গড় করব, তারপর সেইখান থেকে নতুন চার্জ বের করব, তারপরে আবার একইভাবে বল হিসাব করব। আচ্ছা, ওর আইডিয়া একদম মানে মানে একদম পারফেক্ট। জেনারেলি তোমরা এখানে যেটা ভুল করো সেটা হচ্ছে তোমরা যখন এই দুটাকে কানেক্ট করো, তোমরা ভাবো যে ভাই আপনি তো বলছেন মানে চার্জ অ্যাভারেজ হবে, তাহলে চার্জ অ্যাভারেজ হলে তবে সমস্যা নেই, চার্জটাকে আমি অ্যাভারেজ করে দিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ দিলাম। বাট চার্জ অ্যাভারেজের একটা কাহিনী আছে। চার্জ অ্যাভারেজ হওয়া মানে আমরা তখন চার্জ অ্যাভারেজ করি যখন আমাদের এই প্রত্যেকটা বস্তুর আয়তন এবং ক্ষেত্রফল সমান হয়। বাট বস্তু দুটো যদি আয়তন এবং ক্ষেত্রফল সমান না হয়, বা বস্তু দুটো যদি আগের ম্যাথের মতো পয়েন্ট চার্জ বা বিন্দু আধান না হয়, তাহলে বেশ ঝামেলা। তাহলে আমাদের ম্যাথটা ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে। কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন। আসেন আমরা সেই ম্যাথের অ্যাপ্রোচটা একটু দেখাই। একটু লিখে রাখেন এখানে। চার্জ ঘনত্ব সমান হবে, নট চার্জ। চার্জ ডেন্সিটি মাস্ট বি ইকুয়াল, not charge. Charge density must be equal, not charge. আমাদের চার্জের ডেন্সিটি ইকুয়াল হওয়া উচিত, চার্জ ইকুয়াল হওয়াটা ইম্পর্টেন্ট না। সো হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক? চার্জের ডেন্সিটি ইকুয়াল হইতে হইলে আমাদেরকে কিরূপ ভাবে হচ্ছে যে কাজ করতে হবে। দেখেন আমরা সলিউশনের ক্ষেত্রে একটু একটা একটা করে বোঝানোর চেষ্টা করি। বাট তার আগে লেটস আন্ডারস্ট্যান্ড যে আসলে হচ্ছে যে আমাদের এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত, অর্থাৎ হচ্ছে যে আমাদের ডি কত হবে। ভাইয়া এই জায়গায় ডি হচ্ছে যে আমাদের 1 মিটার তো আসবেই, প্লাস আমাদের এখানে বলছিলাম আমরা যে আসলে যদি হচ্ছে কোনো ফিজিক্যাল বস্তু থাকে, এমন একটা বস্তু যেটা একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে, তাহলে তার ভর কেন্দ্র থেকে হিসাব করতে হয়, সেন্টার অফ গ্র্যাভিটি। এখন কেন আমরা হচ্ছে যে ভর কেন্দ্র থেকে হিসাব করি সেটা অনেক ব্যাখ্যা ট্যাখ্যা আছে, জাস্ট আপনার মাথায় রাখবেন। আপনারা আপনাদের লেভেলে যত ম্যাথ করেন, এই জন্য আমি বলছি এটা একটা অ্যাডভান্স ম্যাথ, রাইট? এটা আপনাদের লেভেলে খুব একটা আসে না আনলেস আনটিল আপনি সেন্ট জোসেফে পড়েন, অথবা হচ্ছে যে কোনো পার্টিকুলার ক্যাডেট কলেজে পড়েন, যেখানে হচ্ছে যে স্যাররা সবসময় চেষ্টায় থাকে যে আপনাকে একটু ঝামেলায় ফেলবে পরীক্ষায়। হয়তো ওই টাইপের স্কুল কলেজ ছাড়া আপনাদের এরকম প্যারা দিবে না। তো এখানে যেটা করা হবে, আপনাকে এখন হিসাব করতে হবে ভর কেন্দ্র থেকে টোটাল ডিসটেন্স কত, নট জাস্ট দুইটা এন্ড থেকে হিসাব করলে হবে না। সো ভর কেন্দ্র কোথায় হয়? প্রত্যেকটা বস্তুর মাঝখানে ভর কেন্দ্র হয়। তাহলে এইটার ভর কেন্দ্র কি? কেন্দ্রে। আর এটার ভর কেন্দ্র হচ্ছে এই পজিশনে। তাহলে এটা তো 1 মিটার, তার সাথে কি আরো 0.5, যেহেতু ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে 0.5। আর এটা কত হবে বলেন তো? আরো 0.5, যেহেতু এটা 1 মিটার ডিস্টেন্স, তাহলে আরো 0.5। তাহলে হিসাব অনুযায়ী আমাদের টোটাল ডিস্টেন্স হবে 1 মিটার প্লাস 0.5 প্লাস 0.5 মিটার। কত আসলো টোটাল? 2 মিটার হচ্ছে আমার ডিস্টেন্স। এই কারো কি ভর কেন্দ্র থেকে কেন হবে?
এটার অনেক ব্যাখ্যা আছে, ভর কেন্দ্রিক কেন হবে। আপাতত যে ভর কেন্দ্র হবে এটা মুখস্থ রাখতে হবে তোমাদের লেভেলে। বাট এটা কেন হবে সেটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা একটু বুঝবো ইয়া চ্যাপ্টারে, কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে হালকা পাতলা বুঝবো, ঠিক আছে। এখন আপাতত মাথায় রাখেন যে যে কোনো এটা আছে, তোমাদের ব্যাখ্যাটা দেই সহজ করে বুঝাই। দেখো, আমাদের এখান থেকে তুমি যদি হিসাব করো, এই পুরো গোলকের মধ্যে আমাদের সব জায়গায় চার্জ আছে, তাই না? সব জায়গায় চার্জ আছে। তাহলে মনে করো এখানে একটা চার্জ আছে, এই চার্জ থেকে এই চার্জের যে ডিস্টেন্স, এই চার্জ থেকে আবার এই চার্জের আলাদা একটা ডিস্টেন্স, এই চার্জ থেকে এই চার্জের আলাদা একটা ডিস্টেন্স, তাই না? এরকম হিসাব করলে প্রত্যেকটা চার্জের সাথে প্রত্যেকটা চার্জের আলাদা আলাদা তোমাকে বল বের করতে হবে, ফোর্স বের করতে হবে, দেন সবগুলোকে যোগ দিতে হবে। আর এটা কি তোমার পক্ষে করা সম্ভব? না। তুমি দেখলা যে তুমি যদি সবগুলা চার্জকে এই মাঝখানের পয়েন্ট থেকে চিন্তা করো, তাহলে এদের মাঝখানে যে ডিস্টেন্স সেটা দিয়ে আসলে তুমি যে হিসাবটা পাবা সেটা সবগুলো চার্জের যোগফলের সমান হয়। দ্যাটস ওয়াই তুমি হচ্ছে যে এই দুটো পয়েন্ট নিয়ে কাজ করো। এবার কি ক্লিয়ার হয়েছে কিছুটা? মানে এটা অ্যাভারেজ পয়েন্ট আর কি, যে অ্যাভারেজ পয়েন্ট থেকে হিসাব করলে মোটামুটি তুমি ইকুয়াল ভ্যালুটা পেয়ে যাও। ক্লিয়ার? কেন পাও সেটার অনেক ব্যাখ্যা আছে, বাট পাও আর কি, ঠিক আছে। ওকে, এখন যদি সেটা হয়ে থাকে তাহলে ভাই আমরা বলতে পারি কত হবে ফার্স্ট ইনিশিয়ালি ফোর্স, সি ইন্টু Q1 Q2/d²। ওকে, তাইলে আমরা এখানে যেটা করতে পারি, দেখেন তো কত আসে। 2.25 into 10 to the power 12। এক্স্যাক্টলি আসে, তাহলে এটা সবাই পারেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু হচ্ছে যে ফোর্স থাকবে। বাট প্রশ্ন হচ্ছে এর পরে কি হবে, তাই না? এখন এর পরে যখন আমি হিসাব করব তখন, আচ্ছা হ্যাঁ -10, ওকে আচ্ছা -10 সমস্যা নেই। 10 - 10 ওইটা ইস্যু না, যেহেতু আমরা ভ্যালু নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, -10 হয়েছে। এখন এটা গেল। কাহিনী হচ্ছে এখন আমরা যখন বস্তুটাকে কানেক্ট করব তখন আমরা বলেছি চার্জ ইকুয়াল হবে না, চার্জের ডেনসিটি ইকুয়াল হবে। চার্জ ডেনসিটি কিভাবে বের করে? অলওয়েজ রিমেম্বার, যে কোনো বস্তুর ক্ষেত্রে সাধারণত চার্জগুলো তাদের সারফেসে থাকে। কোথায় থাকে? সারফেসে। তো আমাদেরকে সারফেস দিয়ে হিসাব করতে হবে, অর্থাৎ চার্জের ডেনসিটি সমান হইতে হবে। কেমনে সমান হতে হবে আসেন দেখাই। তো চার্জের ডেনসিটি সমান হওয়ার জন্য আমরা যেটা বললাম যে ভাই এখন আমাদের চার্জ না বরং চার্জের ডেনসিটি সমান করতে হবে। চার্জ ডেনসিটি সমান করার প্রসেসটা একটু দেখেন। প্রসেসটা হচ্ছে, আমরা এই জায়গায় দেখলাম এ আর বি আছে, তাই না? তো এ আর বি এর মধ্যে ক্রিয়াশীল হচ্ছে বল আমরা পেয়ে গেছি। আমরা আগে ফার্স্ট অফ অল এর জন্য চিন্তা করি, এ স্ফিয়ার বা গোলকের জন্য। এ স্ফিয়ার বা গোলক, তার চার্জ ডেনসিটি কত হবে? গোলকের মানে ক্ষেত্রফল কত, কে বলতে পারবেন? গোলকের সারফেসের ক্ষেত্রফল 4πr²। ভেরি গুড। চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব কত আসবে? আমরা জানি হচ্ছে যে Q/A, তাই না? Q1/A1। তাহলে আমাদের এখানে চলে আসবে, আমাদের এখানে 100 বাই হচ্ছে কি 4πr²। তাহলে 4 মানে 100/4 × 3.1416, আর পাই কত? আর কত? 0.5²। এত আসলো না? এত কুলম পার মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি এ গোলকের চার্জ ডেনসিটি। এখন বিও একটা স্ফিয়ার বা গোলক। তো বি একটা স্ফিয়ার বা গোলকের ক্ষেত্রে আমাদের এটার জন্য চার্জ ডেনসিটি কত হবে? সরি, বি তো স্ফিয়ার না, বি তো হচ্ছে একটা আমাদের নাম কি, আয়তাকার ঘনবস্তু। একটা আয়তাকার ঘনবস্তুর হচ্ছে কি আপনারা কি বের করতে পারছেন? মানে রেক্টাঙ্গুলার হচ্ছে যে সলিডের আম ক্ষেত্রফল জানেন আপনারা? সমগ্র তলের ক্ষেত্রফল বা এরিয়া অফ দ্য হোল সারফেস। 2 into AB plus BC plus CA। গুড, 2 × AB + BC + CA। যারা জানেন না বা বুঝেন না
সোজা ম্যাথ এটা, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা, মনে করেন হচ্ছে ব্রিক, একটা ইটের মতো। একটা ইটের 6টা তল থাকে, তাই না? 6টা সারফেস বা 6টা তল। তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এই এরিয়া, সারফেসটার এরিয়া কত? এ ইন্টু বি। এটা যদি সি হয় তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে, সরি এটা সি, এটা যদি সি হয় তাহলে এটা কত হবে? বি ইন্টু সি, রাইট? আর এটা কত হবে? এটা হবে হচ্ছে তোমার এ ইন্টু সি। তাহলে এরকম টোটাল 6টা তল, তাহলে কি দুইটা দুইটা করে আছে? তাহলে টোটাল আমরা বলতে পারি এখানে 10 বাই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সেই হিসাব করলে আপনাদের আগের পৃষ্ঠায় দেখেন 0.5, 0.25 আর 1 আছে। 0.5, 0.25 এটা আছে। এখান থেকে আমাদের একটা ভ্যালু আসবে, কত আসবে এনিওয়ান? -5.71 কুলম পার মিটার স্কোয়ার। দেখেন এটা আসছে কিনা, আমার আসছে আর কি, আপনাদের কত আসে দেখেন। তাহলে কিউ অ্যাভারেজ কত? কিউ অ্যাভারেজ না, আসলে চার্জ ডেনসিটির অ্যাভারেজ হবে। তাহলে চার্জ ডেনসিটির অ্যাভারেজ যদি আমরা নেই, এই দুটোর যোগফল বাই 2, তাহলে দুটোর চার্জের ডেনসিটি হচ্ছে যে, যোগ করেন, 13.06 কুলম পার মিটার স্কোয়ার আসে। তাহলে যদি সেটাই হয়ে থাকে, এখন আমাদের তড়িৎ সংযোগ দেওয়ার পরে আমাদের আগে কি বের করতে হবে? কিউ ওয়ান কিউ টু বের করতে হবে। যে লেখেন নিউ কিউ ওয়ান কিউ টু, নিউ কিউ ওয়ান কত আসবে? আমাদের হচ্ছে যে এরিয়া ইনটু কিউ অ্যাভারেজ, মানে সিগমা অ্যাভারেজ, অর্থাৎ আমাদের এরিয়া তো সেম আছে, বাট এবার কি ডেনসিটিটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে যদি আমাদের চার্জ ডেনসিটি চেঞ্জ হয়ে যায়, এরিয়া হচ্ছে 4 পাই r স্কোয়ার, যেটা ডেটা বসাইলে আপনি পাবেন 41.03 কুলম। ঠিক আছে, লিখেছেন সবাই? বারবার বলতেছি ম্যাথটা কিন্তু ঝামেলা মার্কা, বিকজ আপনারা যে টাইপের ম্যাথোডন করছেন, এখানে কিন্তু আমরা স্লাইটলি ডিফারেন্ট অ্যাপ্রোচের ম্যাথ করছি। শর্ট হয়েছে বাচ্চারা? আচ্ছা এটা শেষ, তাহলে আমরা কিউ টু টা বের করি, কিউ ওয়ান তো বের করতে পারলাম। তাহলে সিমিলারলি আমরা জানি যে তাহলে আমাদের কিউ টু চলে আসবে। আরে বারবার এই পেজটা কেন আসছে? আচ্ছা, সমস্যা নেই, আমরা কিউ ওয়ান বের করেছি, আমরা এখন কিউ টু টা বের করব। তাহলে কিউ টু এর জন্য সেভ করে রাখি, নাহলে পরে আবার সেম পেজ আসতে থাকবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে আমরা কিউ ওয়ান বের করলাম, আমাদের কিউ টু হলো, এটি হচ্ছে আমাদের এখানে একটু আগে আমরা বের করেছি ফর্মুলা দিয়ে। তাহলে আমাদের নতুন কিউ টু পরিমাণ চার্জে দেখেন আমার হিসাবে এটা আসে
যে Q2 হবে হচ্ছে তোমার 22.86 কুলম। যদি সেই দুটাই চলে আসে, নিউ ফোর্স বা নতুন বল F প্রাইম ইজ ইকাল টু সি Q1 প্রাইম আর হচ্ছে যে Q2 প্রাইম বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এত নিউটন, এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। তাহলে ভাইয়া যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে বলের পরিবর্তন কত, ডেল এফ তথা হচ্ছে বলের পরিবর্তন বা চেঞ্জ অফ ফোর্স, ভাইয়া বের করতে পারবেন না এখন? ম্যাথটা কি বুঝতে পারছি? ম্যাথটা কিন্তু আর 10টা ম্যাথের মতো না, ঝামেলা মার্কা একটা ম্যাথ, আপনাদের টেস্ট পেপারে প্রায়ই আসছে, টেস্ট পেপার একটু খুললেই পাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এমন ভাবে করে দিতে যেন আপনারা প্রবলেম ফেস না করেন। ক্লিয়ার? সবার ডান? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে যত টাইপের ম্যাথ বাকি ছিল আমরা সব টাইপের ম্যাথ সলভ করে ফেলছি। আমাদের এই রিলেটেড আর কোনো ম্যাথ অ্যাটলিস্ট নেই, ম্যাথমেটিক্যাল প্রবলেম বাকি নেই। কারো কি এই 6টা ম্যাথ বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এনিওয়ান? আচ্ছা, সো কারো হচ্ছে যে এই ম্যাথ গুলো বুঝতে কোনো ধরনের প্রবলেম নাই। আমরা তাহলে পরের মানে প্রবলেমে চলে যাই। আমাদের হচ্ছে যে কনসেপ্ট আমরা যাব, আমাদের এইটা যেহেতু শেষ আমরা নিউ কনসেপ্টে চলে যাচ্ছি। সো আমাদের মোটামুটি এটা যদি শেষ হয়ে যায়, চার্জ ডেনসিটির কাহিনী শেষ, ম্যাথ শেষ, আমরা চলে যাব হচ্ছে এখন, লিখে ফেলেন, তড়িৎ প্রাবল্য। লেখেন তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটি। ইলেকট্রিক ইন্টেন্সিটির ব্যাখ্যাটা আমরা একটু বুঝি। লেখেন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি যে পরিমাণ বল অনুভব করে
তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। Any test charge is placed in an electric field and the amount of force electric field intensity. ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের একটা সংজ্ঞা। তড়িৎ প্রাবল্য বলতে আমরা কি বুঝলাম? সিম্পল একটা জিনিস, এটা মনে করো একটা তড়িৎ, এটা একটা ক্ষেত্র। এখানে একটা তুমি হচ্ছে যে +2 কুলম্বের একটা চার্জ দিয়ে তুমি একটা তড়িৎ ক্ষেত্র বানিয়েছো। হ্যাঁ, এখন তুমি এইখান থেকে ডি মিটার ডিস্টেন্সে তুমি +1 কুলম্ব একটা চার্জ রাখলাম। তাহলে +1 কুলম্ব চার্জটা যে ফোর্স ফিল করবে তাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ প্রাবল্য। ক্লিয়ার? +1 কুলম্ব চার্জটা যে ফোর্স ফিল করবে সেটা +2 কুলম্ব। আর এখান থেকে মনে করেন এই জায়গায় একটা চার্জ আছে +3 কুলম্ব। যদি আমরা এইটার কেসে এফ বলি তাহলে কি আসবে? সি ইন্টু 2 × 3/d²। এই এফটাই প্রাবল্য হয়ে যাবে, এই এফটাই প্রাবল্য হয়ে যাবে যদি এখানে সি ইন্টু 2 এর সাথে আমরা একটা +1 কুলম্ব চার্জকে গুণ দিই। কাকে গুণ দিব? +1 কুলম্ব চার্জ। যদি একটা +1 কুলম্ব চার্জকে গুণ দিয়ে দিই তখনই এই এফটাকে আমরা তখন তড়িৎ প্রাবল্য বলবো, বিকজ তড়িৎ প্রাবল্য ইজ এ স্পেশাল কাইন্ড অফ ফোর্স। কার জন্য? ফর +1 কুলম্ব চার্জ। আসলে তড়িৎ প্রাবল্য কি? আসলে তড়িৎ প্রাবল্য +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। প্রযুক্ত বলকে আমরা কি বলি? প্রযুক্ত বলই হচ্ছে আমাদের ফোর্স। আসলে দিন শেষে +1 কুলম্ব চার্জের উপর যে আমাদের প্রযুক্ত বলটা হয় বা ফোর্সটা হয় সেটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য বা ইন্টেন্সিটি। সেটাই আমাদের তড়িৎ প্রাবল্য বা ইন্টেন্সিটি। আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে আমরা এখন কি বলতে পারি যে আসলে দিন শেষে ই কি? ই হচ্ছে কিছুই না, F/Q ইজ ইকুয়াল টু হোয়াট? F/Q। যেখানে মাথায় রাখবেন, বা আমরা যদি চাই এফ কে হচ্ছে যে আমরা এখন যদি গুণ করে দেই কিউ, তারপর হচ্ছে যে Q/d² ইন্টু কিউ, কাটাকাটি করে চলে আসবে CQ/d²। আর এখানে এই কিউটা কি? এই কিউটা হচ্ছে রেফারেন্স চার্জ বা সাপেক্ষ আধান। রেফারেন্স চার্জ বা সাপেক্ষ আধান। কেন রেফারেন্স চার্জ? আমরা এটাকে রেফারেন্স চার্জ বলি না, এটা হচ্ছে আমাদের রেফারেন্স চার্জ। ঠিক আছে, আমাকে ক্লিয়ার? ওকে, এটার একক বা ইউনিট কত? এটা একক বা ইউনিট হবে নিউটন পার কুলম্ব। এক্স্যাক্টলি, নিউটন পার কুলম্ব। ক্লিয়ার? কার কনফিউশন আছে? না থাকলে আমরা এই তড়িৎ প্রাবল্য রিলেটেড কিছু ম্যাথ করবো এখন। তড়িৎ প্রাবল্য রিলেটেড ম্যাথ আসলে তড়িৎ মানে বলের মতোই। তো তড়িৎ বলের ম্যাথ যারা পারে, তড়িৎ প্রাবল্যের ম্যাথ তাদের সমস্যা হওয়ার কথা না। মানে ইটস ভেরি ইজি। আমরা এখন তড়িৎ প্রাবল্যের কয়েকটা ম্যাথ করবো। সবাই এটা লিখেছি? তা আসলে আমরা ক্ষেত্র প্রাবল্যের 2টা ম্যাথ করি। সবাই লিখা শেষ হয়ে গেছে? আসেন লিখে ফেলি ক্ষেত্র প্রাবল্য সংক্রান্ত কিছু অঙ্ক।
Problems related to electric intensity. দেখেন আমাদের এই জায়গায় এ আছে, বি আছে, তাদের মধ্যে 10 মিটার ডিস্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 1, বলা হয়েছে মেন কথা হচ্ছে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য, কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য, at which point electric intensity is 0. Electric intensity is 0. কোন বিন্দুতে ইলেকট্রিক ইন্টেন্সিটি 0 হবে? তো আমাদের এখানে প্রথম তিনটা হচ্ছে যে এই মানে এইটার মধ্যে তিনটা ম্যাথ আছে। এর মধ্যে আমি আপনাদেরকে এখন এক করে দিব, 2 আর 3 আপনারা হোমওয়ার্ক করে আমাকে নেক্সট দিন দেখাবেন। আপনাদের নেক্সট ক্লাস কবে জানি দেওয়া আছে? আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে কালকে দেওয়া আছে কালকে। না? আচ্ছা, তো কালকে হচ্ছে যে আপনারা আমাকে একটু করে দেখাবেন যে আদৌ আপনাদের মিলে কিনা। দেখবো যদি মিলে তাহলে তো ভালো, না মিললে করে দিব, সমস্যা নেই। তো কালকে যেহেতু আপনার নেক্সট ক্লাস আছে, আপনারা অবশ্যই আমাকে ম্যাথগুলো সলভ করে দেখাবেন। দেখছেন আপনাদের দেখতে দেখতে কিন্তু চ্যাপ্টার প্রায় শেষ। অনলাইনের সুবিধা এটা, মানে যেহেতু হচ্ছে যে সলিড পড়ানো হয় 1 ঘন্টায়, দেখা যায় যে পড়ানো হয় এটা অফলাইনে আমাদের 3 ঘন্টা লাগে পড়ে। আমরা অনেক তাড়াতাড়ি আজকে অনেক টপিক কভার করে ফেলতে পারি। আপনারা বুঝতেছেন কিনা আমাকে বললেন, যেহেতু আপনারা বাচ্চা মানুষ, ইন্টারমিডিয়েটের বাচ্চাদেরকে যখন আমরা পড়ে আমরা একটু ফাস্ট যেতে পারি। তোমাদেরকে পড়ানোর সময় আমার কনসিয়াস থাকতে হয়, যেহেতু তোমরা বাচ্চা মানুষ, হঠাৎ করে ফোকাস করে গেল কিনা, হঠাৎ করে বোর্ড হয়ে গেল কিনা, অনেক কিছু চিন্তা করতে হয়। এখন আপনারা কি এতটুকু লিখতে পেরেছেন কিনা? পেরেছেন? আসেন আমরা সলিউশনে যাই। দেখেন +2 কুলম আর হচ্ছে যে +3 কুলম, কিভাবে কি করা যায়? আমরা ধরে নিচ্ছি যে এই পয়েন্টে, কোন একটা পার্টিকুলার পয়েন্টে, এই পয়েন্টে এখান থেকে x মিটার ডিস্টেন্সে, আর এটা হচ্ছে 10 - x ডিস্টেন্সে আমাদের হচ্ছে এটা 0 হয়। So how does it work? আমরা সিম্পলি এভাবে বলতে পারি যে যখন আমরা বলছি তড়িৎ প্রাবল্য শূন্য, আসলে কিছুই না, আমরা বলছি যে এখানে একটা +1 কুলম চার্জ আছে, যার উপর এই দুটো ফোর্স হচ্ছে 0, মানে দুটো ফোর্সের যোগফল 0। তো দুটো ফোর্সের যোগফল 0 মানে কি? এই বরাবর একটা ফোর্স E1, এই বরাবর একটা ফোর্স E2, এই দুটোর যোগফল 0 হবে। তার আমরা বলতেই পারি E1 প্লাস E2 হ্যাজ টু বি 0। এখন E1 আর E2 তো দুই সাইডে দুইটা, তাই না? তাহলে আমরা যদি E1 কে ধরি, E1 হচ্ছে আমাদের C +3/d², so that will be probably x²। আর এটা যেহেতু অপোজিট সাইডে, C +2/10 - x²। তাহলে এই হচ্ছে যে কাহিনী। তো দেখো এই জায়গায় চলে আসে 100,
কাটাকাটি করে দেখো কত আসে। তোমার তো ক্যালকুলেটর অ্যাপ্লাই করতেই জানো, আই হোপ। দেখো কত আসে, প্রবাবলি এখানে এক্স স্কোয়ার। দেখো এখানে একটা এক্স এর ভ্যালু আসবে, কত আসে সেটা একটু জানো আমাকে। 4.51। 2.4.51। 4.51। আচ্ছা ঠিক আছে, 4.51। তার অ্যান্সার আসলো 4.51। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এ থেকে 4.51 ডিস্টেন্সে হচ্ছে আমাদের জিরো আসবে, মানে তড়িৎ প্রাবল্য টোটাল শূন্য হবে। বুঝতে পারছি? ওই কার কার কোনো কনফিউশন আছে? ভাইয়া 3 নাম্বার ম্যাথটা কিভাবে হবে? বুঝি না, আরেকবার। এই যে এখানকার 3 নাম্বার ম্যাথটা কিভাবে হবে? সেটা বের করো, চিন্তা করো। এই যদি দিল, আমি নেক্সট দিন সলভ করেই দিব, তোমাদের তো আমি চিন্তা করতেই দিলাম। ওকে, তোমাদের এটার পাশাপাশি আমি একটা প্র্যাকটিস শিট দিচ্ছি, আমি এতদিন দিই নাই বিকজ তোমাদের এতদিন ম্যাথে আমরা যাই নাই। সো ম্যাথে কনসেপ্ট যেহেতু হচ্ছে, আমি কয়েকটা ম্যাথের হচ্ছে কনসেপচুয়াল জিনিসপত্র দিয়ে দিচ্ছি, আপনারা এটা করবেন। প্রত্যেক চ্যাপ্টার শেষে আপনাদেরকে অ্যারাউন্ড 10 সেট সৃজনশীল বা হচ্ছে যে সিকিউ আমাকে সলভ করে জমা দিতে হবে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে প্রত্যেক চ্যাপ্টার শেষে, আমি দিয়ে দিব এটা। এবং এটা যদি না করেন তাহলে মাইক খাবেন। সো অবশ্যই অবশ্যই যদি জিজ্ঞেস করেন ভাই কিভাবে এসে মাইক দিবেন, আমি অনলাইনে এসে মাইক দিব। সো অবশ্যই আপনাদের হচ্ছে যে প্র্যাকটিস কমপ্লিট করে দিতে হবে। আমার কথা খুবই সিম্পল, আপনাদের 9-10 এর পড়াশোনা এমন টাফ কিছু না। কন্টেন্ট হিসাব করলে যথেষ্ট কম। আপনি দেখেন আপনার একটা চ্যাপ্টার শেষ করতে ফিজিক্সের অ্যাট বেস্ট হচ্ছে 5টা করে লেকচার যদিও লাগে, ধরে নিলাম 5টা করে লেকচার লাগলে আপনার 14টা চ্যাপ্টার, তো সব চ্যাপ্টার না 12টা চ্যাপ্টার, 5 12 60টা লেকচার। 60টা লেকচার যদি আপনার সপ্তাহেও 2টা করে লেকচার হয়, আপনার হিসাবে 1 বছরে পান আপনি কয়টা লেকচার? 8 12 84টা লেকচার। আপনার কিন্তু 1 বছরের আগেই সিলেবাস শেষ হয়ে যাওয়া উচিত, একদম যদি আপনি খুব ভালোভাবেও পড়েন। তো দিন শেষে এটা খুবই ইজি একটা জিনিস হওয়া উচিত আপনাদের জন্য। তো আমি চাই আপনারা ফিজিক্সটা ভালোভাবে একদম শিখেন, বেসিক থেকে শিখেন, যেন আপনাদের কিচ্ছু বাদ না যায়। এবং আমি এভাবেই চেষ্টা করতেছি আপনাদেরকে গড়ে তুলতে। আমি অনেক যথেষ্ট সময় ধরে আপনাদেরকে হচ্ছে যে আগের বেসিক টেসিক পড়াইছি, যেন আপনাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম না হয়। ইভেন ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি যত টাইপের ম্যাথ সলভ করে দিচ্ছি এর বাইরে খুব একটা ম্যাথ নাই। তো চেষ্টা করেন ক্লাসগুলোকে ঠিক মতো ফলো আপ করতে, এবং ভাইয়া যে টাস্ক গুলো দিচ্ছে সেই টাস্কগুলো একটু কমপ্লিট করে ফেলতে। আমি বেশি একটা আপনাদেরকে প্রেশার দিব না, সারাদিন বলবো না বাসায় পড়তে হবে, আমি জাস্ট বলবো ক্লাসটা রেগুলার ফলো করেন। আর ক্লাসে যদি কোনো টাস্ক দেওয়া হয় ওইটা জাস্ট ওই দিনের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? তার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ওকে, কোয়েশ্চেন নাই।